শুরু করছি মেধাবী সুপারনোভা অ্যাপের বার্ষিক পরীক্ষার 1 মাসের ক্র্যাশ কোর্সের 8ম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আজকের ক্লাসে আমরা বিজ্ঞানের অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়া আর অধ্যায় 10 জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি এই দুটি অধ্যায় নিয়ে আলোচনা করব এবং মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে এই অধ্যায়গুলোর টপিক রিলেটেড অ্যানিমেশন ভিডিও দেখে নিব। আজকের সম্পূর্ণ ক্লাস নিয়ে তোমাদের যে কোনো কনফিউশন থাকলে ফেসবুক পেজে মেসেজ পাঠাতে পারো অথবা যে কোনো জিজ্ঞাসায় কল করতে পারো মেধাবী সুপারনোভা অ্যাপের হটলাইন নাম্বারে। প্রথমে শুরু করছি অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়া দিয়ে। প্রতীক, সংকেত, যোজনী। প্রথমে আমরা এই টপিক নিয়ে জানব। রসায়নবিদগণ গঠন অনুসারে পৃথিবীর সকল পদার্থকে মৌলিক ও যৌগিক এই দুই শ্রেণীতে ভাগ করেছেন। সাধারণত মৌলের পুরো নাম না লিখে ইংরেজি বা ল্যাটিন নামের একটি বা দুটি অক্ষর দিয়ে সংক্ষেপে মৌলটিকে প্রকাশ করা হয়। মৌলের নামে এই সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলা হয়। যেমন ধরো হাইড্রোজেন। হাইড্রোজেনকে আমরা প্রতীক হিসেবে লিখি H দিয়ে, অক্সিজেনকে O দিয়ে, ক্যালসিয়ামকে Ca দিয়ে ইত্যাদি। আবার কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। যেমন ধরো হাইড্রোজেন অণুর সংকেতকে আমরা লিখি H2 দ্বারা, অর্থাৎ হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। একইভাবে HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড অণুতে একটি হাইড্রোজেন আছে আর একটি ক্লোরিন পরমাণু আছে। এখন চলো মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে যোজনী কি তা দেখে আসি। মৌলের যোজনীর সংখ্যা অনুযায়ী মৌলগুলো একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। মৌলিক পদার্থের যোজনীকে আমরা এক একটি হাতের সাথে তুলনা করতে পারি। হাইড্রোজেন এবং ক্লোরিন উভয়ই এক হাত বিশিষ্ট মৌল, অর্থাৎ উভয়ের যোজনী এক। এক্ষেত্রে হাইড্রোজেনের একটি হাত ক্লোরিনের অপর হাতটিকে ধরবে, তাই হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হবে HCl। অক্সিজেনের যোজনী 2, অর্থাৎ অক্সিজেনের একটি পরমাণু দুটি হাত আছে। এই দুটি হাত দিয়ে অক্সিজেন একযোজী বা এক হাত বিশিষ্ট দুটি হাইড্রোজেনের পরমাণুকে ধরতে পারে। এ কারণে পানির সংকেত H2O। নাইট্রোজেনের যোজনী 3, অর্থাৎ নাইট্রোজেনের একটি পরমাণুর 3টি হাত আছে। এই 3টি হাত দিয়ে নাইট্রোজেন একযোজী বা এক হাত বিশিষ্ট 3টি হাইড্রোজেনের পরমাণুকে ধরতে পারে। এ কারণে অ্যামোনিয়ার সংকেত NH3। কার্বনের যোজনী 4, অর্থাৎ কার্বনের একটি পরমাণুর 4টি হাত আছে। এই 4টি হাত দিয়ে হাইড্রোজেন একযোজী বা এক হাত বিশিষ্ট 4টি হাইড্রোজেনের পরমাণুকে ধরতে পারে। এ কারণে মিথেনের সংকেত CH4। এখন আমরা কয়েকটি মৌল ও যৌগমূলকের যোজনীর ছক দেখি। ছকে উল্লেখিত সালফেট, কার্বনেট, নাইট্রেট, অ্যামোনিয়াম ইত্যাদি পরমাণুগুচ্ছ স্বাধীনভাবে থাকে না। মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠনে অংশ নেয়। এ জাতীয় পরমাণুগুচ্ছকে যৌগমূলক বা রেডিকেল বলে। তাহলে তোমরা যোজনী সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছ। মূলত কোনো পরমাণুর শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন সংখ্যা থাকে সেই ইলেকট্রন সংখ্যাই সেই মৌলের যোজনী। যোজনী ব্যবহার করে যৌগের আণবিক সংকেত লেখার নিয়ম। এখানে মূলত 3টি নিয়ম আছে। প্রথম নিয়মটা হলো যোজনী বাদ দিয়ে দিতে হবে। যেমন ধরো ক্যালসিয়ামের যোজনী হচ্ছে +2 বা 2+, আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2-। এখন এখানে এদের যোজনী বাদ পড়ে যাবে, এদের আণবিক সংকেত হবে CaO, অর্থাৎ একই যোজনী থাকলে তা লিখতে হবে না।
এখানে +2 -2 কাটাকাটি চলে গেছে। আর 2 নাম্বার নিয়মটা দেখি এখন। আমরা জানি যদি a এর যোজনী x হয় আর b এর যোজনী y হয় তখন আণবিক সংকেত হয় a × y আর b × x, অর্থাৎ এভাবে লিখতে হয় ay bx। সেক্ষেত্রে কার্বনের যোজনী হলো 4, অর্থাৎ 4টা হাত আছে, আর অক্সিজেনের যোজনী হলো 2। তাহলে এখানে কার্বন আর অক্সিজেনের 2টি হাত, আর এদিকে আরেকটা অক্সিজেন এনে কার্বন আর অক্সিজেনের 2টি হাত যুক্ত হলো। তাহলে কি হলো? এখানে C4O2, কিন্তু আমরা এভাবে লিখব না, আমরা বলেছিলাম অক্সিজেনেরটা এখানে চলে আসবে আর কার্বনেরটা অক্সিজেনে চলে যাবে, এই সূত্রের মতো। তাহলে তখন আমরা লিখতে পারবো C2O4। সেক্ষেত্রে 2 আর 4 কাটা যাওয়ার পর থাকে CO2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। এটা হলো আণবিক সংকেত লেখার আরেকটা নিয়ম। এখন এই সূত্র প্রয়োগে আরও একটি 3 নম্বর নিয়ম আছে। তা হলো যেমন কার্বনের যোজনী 4, হাইড্রোজেনের যোজনী 1। তাহলে আমরা এর আণবিক গঠন লিখতে হলে 4টা হাত আর প্রতিটা হাইড্রোজেন এখানে যুক্ত হতে পারবে, কারণ হাইড্রোজেনেরও 1টা হাত। তাহলে হাইড্রোজেনের 1টা হাত আর কার্বনের 1টা হাত যুক্ত হলো, এভাবে 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে এটা হয়েছে C1H4, কারণ 1টা কার্বন তাই C1, 4টা হাইড্রোজেন তাই H4। এখন 1 কি লিখতে হয়, 1 না থাকলেও শুধু C থাকলেও বোঝা যায় যে একটা C আছে বা কার্বন আছে, তাই আমরা CH4 এভাবেও লিখতে পারি। তাহলে আণবিক সংকেত লেখার এই 3টি নিয়ম সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এখন দেখব রাসায়নিক সমীকরণ। একটা রাসায়নিক বিক্রিয়ায় 2টি অংশ ভাগ করা যায়। একটি অংশ হলো বিক্রিয়ক, অর্থাৎ ধরো আমি A আর B দিয়ে কিছু বিক্রিয়া করতে চাচ্ছি, তাহলে A আর B হবে সেই বিক্রিয়ার বিক্রিয়ক, আর বিক্রিয়ার ফলে C আর D উৎপন্ন হয়েছে। এই নতুন 2টি পদার্থ হবে নবগঠিত পদার্থ বিক্রিয়ার ফলে। তাহলে সমীকরণ দিয়ে প্রকাশ করার সময় বিক্রিয়কগুলো সমীকরণের বাম দিকে এবং একটি তার চিহ্ন দিয়ে ডান দিকে বিক্রিয়ার ফলে উৎপন্ন নতুন পদার্থ দেখানো হয়, অর্থাৎ বাম দিকে থাকে বিক্রিয়ক আর একটা চিহ্ন দিয়ে ডান দিকে থাকে বিক্রিয়ার ফলে নতুন উৎপাদিত পদার্থ। যেমন ধরো সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে তৈরি হয় সালফার ডাইঅক্সাইড, কারণ এখানে সালফার 2টি, ডাই বলতে 2 বোঝানো হয়। এখন চলো অ্যানিমেশন ভিডিও থেকে রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো দেখে নিই। এখানেও 3টি নিয়ম আছে, আমরা অ্যানিমেশন ভিডিও দেখব। একই সাথে সমতাকরণ সম্পর্কেও জেনে নিব। জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে। এই ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে বিক্রিয়কে যত সংখ্যক জিঙ্ক, হাইড্রোজেন এবং সালফেট আছে ঠিক তত সংখ্যকই জিঙ্ক, হাইড্রোজেন এবং সালফেট উৎপাদে উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বলতে পারি রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু ধ্বংস বা নতুন করে সৃষ্টি হয় না, পরমাণুর শুধু পুনর্বিন্যাস ঘটে। অতএব বিক্রিয়ার পূর্বে বিভিন্ন বিক্রিয়ক পদার্থে যতগুলো পরমাণু থাকে, বিক্রিয়ার পরে বিভিন্ন বিক্রিয়াজাত পদার্থেও ততগুলো পরমাণু থাকে। ফলে বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যের মধ্যে পরমাণু সংখ্যা সমতা বিরাজ করে। কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যকে প্রতীক সংকেত ও কতগুলো চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। রাসায়নিক সমীকরণের নিয়ম ও সমতাকরণ। আমরা জানি হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। সমতা চিহ্নে বাম দিকে বসবে বিক্রিয়ক পদার্থ, অর্থাৎ
হাইড্রোজেন ও অক্সিজেন অণুর সংকেত এবং ডান দিকে বসবে বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ পানির সংকেত। রাসায়নিক সমীকরণ লেখার প্রথম নিয়মটি হলো, রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক পদার্থ বা পদার্থগুলোর স্ব প্রতীক বা সংকেত সমীকরণটির তীর চিহ্নের বাম দিকে লিখতে হয়। বিক্রিয়াজাত পদার্থ বা পদার্থগুলোর স্ব প্রতীক বা সংকেত সমীকরণটির তীর চিহ্নের ডান দিকে লিখতে হয়। পানির উদাহরণটি লক্ষ্য করি। দেখতেই পাচ্ছি এখানে বিক্রিয়ক আছে দুইটি, হাইড্রোজেন ও অক্সিজেন, এবং এদের সংকেতের মধ্যে যোগ চিহ্ন দেওয়া আছে। রাসায়নিক সমীকরণ লেখার দ্বিতীয় নিয়মটি হলো, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের সংকেতের মধ্যে যোগ চিহ্ন দেওয়া হয়। মনে করো 2 অণু ম্যাগনেসিয়াম 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। এই ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের অণু 2, তাই ম্যাগনেসিয়ামের অণুর সংকেতের পাশে 2 লেখা হয়েছে। রাসায়নিক সমীকরণ লেখার তৃতীয় নিয়মটি হলো, কোনো পদার্থের অণুর সংখ্যা একাধিক হলে অণুর সংকেতের আগে সেই সংখ্যা লেখা হয়। আমরা যদি আবার পানির উদাহরণটি লক্ষ্য করি, এখন হাইড্রোজেন অণুকে 2 দ্বারা গুণ করলে রাসায়নিক বিক্রিয়াতে উৎপন্ন পানির সাথে 2 গুণ হবে। তাহলে বিক্রিয়ক হাইড্রোজেন ও অক্সিজেন এবং বিক্রিয়াজাত পদার্থ পানি উভয় পক্ষের অণুর সমতাকরণ হয়েছে, তাই এদের মধ্যে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসবে। রাসায়নিক সমীকরণ লেখার চতুর্থ নিয়মটি হলো, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসানো যায়, তবে এক্ষেত্রে উভয় পক্ষের পরমাণুর সমতাকরণ প্রয়োজন। এখন আমরা পানির উদাহরণটিতে পরমাণুর সংখ্যা সমতা হয়েছে কিনা তা বিশ্লেষণ করব। বিক্রিয়ার আগে 2 অণু বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুতে আছে 4টি ও 1টি অণু বিশিষ্ট অক্সিজেন পরমাণুতে আছে 2টি। সুতরাং বিক্রিয়কে মোট আছে 4 যোগ 2 সমান 6টি। এখন বিক্রিয়ায় উৎপন্ন পানিতে হাইড্রোজেন পরমাণু আছে 2টি এবং অক্সিজেন পরমাণু আছে 1টি। তাহলে 2 অণু পানিতে মোট আছে 2 গুণন 2 যোগ 1 সমান 6টি। তাহলে বিক্রিয়কে আছে 6টি এবং উৎপাদেও আছে 6টি। উভয় পক্ষের মৌলের পরমাণুর সমতা রয়েছে। রাসায়নিক সমীকরণ লেখার পঞ্চম এবং সর্বশেষ নিয়মটি হলো, বিক্রিয়ার আগে বিভিন্ন পদার্থের অণুর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকে, বিক্রিয়ার পরে গঠিত নতুন অণুগুলোর মধ্যে ঠিক তত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকতে হবে। তাই সমীকরণের উভয় পক্ষে মৌলের পরমাণু সংখ্যার সমতা আনার জন্য প্রতীক ও সংকেতগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে হয়। রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়া নানাভাবে সংগঠিত হতে পারে। এখানে সংক্ষেপে সংযোজন, দহন, প্রতিস্থাপন এবং বিয়োজন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, এই সবগুলো নিয়ে একটি মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে ভিডিও দেখে নেই। সংযোজন বিক্রিয়া। প্রয়োজনীয় উপকরণ: টেস্ট টিউব, মর্টার, স্পিরিট ল্যাম্প বা বার্নার, লোহার গুঁড়া, সালফার। পদ্ধতি: 7 গ্রাম লোহার গুঁড়া ও 4 গ্রাম সালফার সমানুপাতিক হারে ভিন্ন পরিমাণও নেওয়া যায়, শুকনা টেস্ট টিউবে ঢেলে নেই। এবার স্পিরিট ল্যাম্প বা বার্নার দিয়ে টেস্ট টিউবের তলায় তাপ দিতে থাকি। তাপ দেওয়ার সময় খেয়াল রাখি যেন আগুনের শিখা ছোট হয়।
তাপ দিতে দিতে টেস্ট টিউবের মিশ্রণটি যখন রক্তিমাভার মতো হবে তখন তাপ দেওয়া বন্ধ করব। টেস্ট টিউবটি মর্টারের উপরে ধরে রাখবো যেন টেস্ট টিউবটি ভেঙে গেলেও টেস্ট টিউবের ভিতরের বস্তু নষ্ট না হয়ে যায়। টেস্ট টিউব থেকে যে বস্তুটি পেলাম তা দেখতে গাঢ় ধূসর বর্ণের। এখানে আয়রন ও সালফার একে অপরের সাথে মিলে সম্পূর্ণ ভিন্নধর্মী ধূসর বর্ণের নতুন পদার্থ আয়রন সালফাইড তৈরি করেছে। যে রাসায়নিক পরিবর্তন যেখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। একইভাবে জিঙ্ক ও সালফার বিক্রিয়ায় জিঙ্ক সালফাইড তৈরির বিক্রিয়াও সংযোজন বিক্রিয়া। এখানে উল্লিখিত দুটি বিক্রিয়াকে মৌল থেকে যৌগ তৈরির সংযোজন বিক্রিয়া দেখানো হয়েছে। তবে দুটি যৌগ যুক্ত হয়েও কিন্তু সংযোজন বিক্রিয়ার মাধ্যমে নতুন আরেকটি যৌগ তৈরি হতে পারে। যেমন অ্যামিনিয়ার একটি যৌগের সাথে হাইড্রোজেন ক্লোরাইড আরেকটি যৌগের সংযোজনে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। দহন বিক্রিয়া। এখন আমরা দহন বিক্রিয়ার কিছু উদাহরণ দেখব। কাজ: সালফার ও অক্সিজেনের দহন বিক্রিয়া পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: একটি লম্বা হাতলযুক্ত দহন চামচ, কিছু সালফার, স্পিরিট ল্যাম্প বা বার্নার। পদ্ধতি: একটি দহন চামচে কিছু সালফার নিন। স্পিরিট ল্যাম্প বা বার্নার দিয়ে চামচটিতে তাপ দিতে থাকে। লক্ষ্য করব প্রথমে সালফার গলে গেল, তারপর নীল আগুনের শিখা এবং ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। কারণ তাপ দেওয়ার ফলে সালফার বাতাসের অক্সিজেনের সাহায্যে দহন বিক্রিয়ার মাধ্যমে সালফার ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়েছে। কাজ: ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের দহন বিক্রিয়া পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: ম্যাগনেসিয়াম রিবন, চিমটা আংটা, স্পিরিট ল্যাম্প বা বুনসেন বার্নার। পদ্ধতি: ম্যাগনেসিয়াম রিবন একটি ছোট টুকরার একমাথা চিমটা দিয়ে ধরি। চোখে নিরাপত্তা চশমা পরে নেই। রিবনের অন্য মাথাটি বুনসেন বার্নারের শিখার উপর ধরি। এখন লক্ষ্য করি রিবনে আগুন ধরে গেল এবং অত্যন্ত প্রজ্বলিত শিখা সহ জ্বলতে লাগলো। এর কারণ হলো ম্যাগনেসিয়াম বাতাসের অক্সিজেনে দহন বিক্রিয়ার মাধ্যমে পুড়তে থাকে। এভাবে যখন সমস্ত ম্যাগনেসিয়াম পুড়ে শেষ হয়ে যায় তখন আপনা আপনি শিখা নিভে যায়। শেষে যে ছায়ের মতো কিছু দেখতে পাচ্ছ কি? এটি আসলে ম্যাগনেসিয়াম ও অক্সিজেন পুড়ে তৈরি হওয়া ম্যাগনেসিয়াম অক্সাইড। কাজ: মোমের দহন প্রক্রিয়া সম্পর্কে জানা। প্রয়োজনীয় উপকরণ: মোমবাতি, দিয়াশলাই। পদ্ধতি: দিয়াশলাই দিয়ে মোমবাতি জ্বালাও। এখন একটু লক্ষ্য করি, দেখব সময়ের সাথে সাথে মোমবাতির আকার ছোট হয়ে যাচ্ছে। এর কারণ কি? মোমবাতি জ্বালানোর ফলে উৎপন্ন তাপে মোম গলে যাচ্ছে। এই গলিত মোমের ছোট একটি অংশ ঠান্ডা হয়ে মোমের গা বেয়ে নিচে পড়ছে, কিন্তু বেশিরভাগ অংশই সলতের মধ্য দিয়ে উপরে উঠে উৎপন্ন তাপে বাষ্পীভূত হচ্ছে। এই বাষ্পীভূত মোম দহন বিক্রিয়ার মাধ্যমে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। এর ফলে তাপ ও আলোক শক্তি উৎপন্ন হচ্ছে। কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। দহন বিক্রিয়ায় সবসময় তাপ উৎপন্ন হয়। প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এখন লোহা ও তুঁতের বিক্রিয়া পর্যবেক্ষণ করব। এই বিক্রিয়াটিকে পর্যবেক্ষণের জন্য
আমাদের যে সমস্ত উপকরণ লাগবে তা হলো লোহার গুঁড়া, তুঁতে, পানি, টেস্ট টিউব। পদ্ধতি: টেস্ট টিউবের 4 ভাগের 1 ভাগ পানি নাও। কিছু তুঁতে যোগ করে ভালোভাবে ঝাঁকিয়ে তুঁতের দ্রবণ তৈরি করো। এবার তুঁতের নীল দ্রবণে কিছু লোহার গুঁড়া যোগ করে ভালোভাবে ঝাঁকাও। এখন লক্ষ্য করো, দ্রবণের নীল রং আস্তে আস্তে হালকা সবুজ হয়ে যাচ্ছে আর তামার ছোট ছোট কণা টেস্ট টিউবের তলায় জমতে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, নীল দ্রবণ কেন হালকা সবুজ হলো? এর কারণ হচ্ছে লোহার গুঁড়া, আয়রন ও কপার সালফেটের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে, ফলে ফেরাস সালফেট ও কপার তৈরি হয়েছে। উৎপন্ন ফেরাস সালফেটের রং হালকা সবুজ বলেই দ্রবণের রং নীল থেকে হালকা সবুজ হয়েছে। এখানে লোহা কপার সালফেট থেকে কপারকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে ফেরাস সালফেট তৈরি করেছে। এ ধরনের বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে বুঝি যে সকল বিক্রিয়ায় যেখানে একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। বিযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়া বোঝার জন্য চলো আমরা চুনাপাথরের বিক্রিয়াটি পর্যবেক্ষণ করি। এই বিক্রিয়াটিকে পর্যবেক্ষণের জন্য আমাদের যে সমস্ত উপকরণ লাগবে তা হলো চুনাপাথর, স্প্যাচুলা বা চামচ, টেস্ট টিউব, নির্গমন নল, বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প, ক্ল্যাম্প, স্ট্যান্ড, কর্ক ও হাতমোজা। পদ্ধতি: হাতমোজা পরে স্প্যাচুলা বা চামচ দিয়ে প্রায় 5 গ্রাম চুনাপাথর টেস্ট টিউবে নাও। এবার স্পিরিট ল্যাম্প বা বুনসেন বার্নার দিয়ে তাপ দিতে থাকো। এখন লক্ষ্য করো, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। প্রকৃতপক্ষে টেস্ট টিউবে নেওয়া চুনাপাথর তাপ দেওয়ার ফলে বিযোজিত হয়ে বা ভেঙে কার্বন ডাই অক্সাইড গ্যাস ও ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। আমরা এখন গ্যাসটি কার্বন ডাই অক্সাইড কিনা তা পরীক্ষা করে দেখি। অপর একটি টেস্ট টিউবে 1 থেকে 2 মিলিমিটার স্বচ্ছ চুনের পানি নিয়ে একটি নির্গমন নল প্রথম টেস্ট টিউবের সাথে লাগাও। দেখবে চুনের পানি ঘোলা হয়ে যাচ্ছে, অর্থাৎ উৎপন্ন কার্বন ডাই অক্সাইড দ্বিতীয় টেস্ট টিউবে নির্গমন নলের মাধ্যমে যাওয়ার ফলে সেখানে চুনের পানি ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি হওয়ায় চুনের পানি ঘোলা হয়ে যাচ্ছে। বিযোজন বিক্রিয়া। যে সকল বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন হয় তাদেরকে বিযোজন বিক্রিয়া বলে। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তির রূপান্তর। আমরা আমাদের চারপাশে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সবচেয়ে বেশি তাপ শক্তির রূপান্তর দেখতে অভ্যস্ত। তাছাড়াও আছে রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তির রূপান্তর, বিদ্যুৎ শক্তির রূপান্তর, শব্দ শক্তির রূপান্তর, রাসায়নিক বিভব শক্তি। এই সবগুলো টপিকের উপর মেধাবী সুপারনোভা অ্যাপে অ্যানিমেশন ভিডিও আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। ইলেকট্রোলাইট এবং ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইট যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে ইলেকট্রোলাইট বলে এবং এই প্রক্রিয়াকেই ইলেকট্রোলাইসিস বলে। ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহ করে আয়নিক যৌগকে তাদের মৌলে বিয়োজন করা যায়। এখন চলো আমরা অ্যানিমেশন ভিডিও দেখে নিই। গ্রাইসেল একটি তড়িৎ রাসায়নিক কোষ যা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। টর্চ লাইট বিভিন্ন রিমোট কন্ট্রোলারে যে ব্যাটারি ব্যবহার করি তা গ্রাইসেল নামে পরিচিত।
ড্রাই সেলের গঠন। কোষে জিঙ্কের তৈরি একটি পাত্র অ্যানোড হিসেবে কাজ করে, যেখানে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পাতিত পানির মিশ্রণ দ্বারা জিঙ্কের পাত্রটি পূর্ণ করা হয়। এখন পাত্রটির মাঝখানে একটি গ্রাফাইট বা কার্বন দণ্ড প্রবেশ করানো হয়, যাতে দণ্ডটি জিঙ্কের পাত্রটিকে স্পর্শ না করে। কার্বন দণ্ডটির মাথায় একটি ধাতব টুপি থাকে। এখানে দণ্ডটি ক্যাথোড হিসেবে কাজ করে। এখন আমরা শুষ্ক কোষ দিয়ে তড়িৎ বর্তনী তৈরি করে শক্তির কিভাবে রূপান্তর হয় তা দেখে নিব। কাজ: শুষ্ক কোষ দিয়ে তড়িৎ বর্তনী তৈরি করে শক্তির রূপান্তর। প্রয়োজনীয় উপকরণ: একটি বৈদ্যুতিক বাল্ব, একটি শুষ্ক কোষ, দুটি তামার তার। পদ্ধতি: একটি তামার তারের এক প্রান্ত শুষ্ক কোষের অ্যানোড ও অপর তামার তারটি অপর প্রান্ত ক্যাথোডের সাথে যুক্ত করি। এবার চিত্রের মতো করে বৈদ্যুতিক বাল্বের সাথে তার দুটি সংযোগ করি। দেখা যাবে বাল্বটি জ্বলে উঠল। কারণ হলো এখানে তামার তারের মাধ্যমে বাল্ব ও কোষের মধ্যে একটি বৈদ্যুতিক সার্কিট তৈরি হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এখানে কি ধরনের শক্তির রূপান্তর ঘটল? বর্তনী তৈরি হওয়ার ফলে বাল্ব জ্বলছে এবং তা আলোক শক্তি দিচ্ছে। এই আলোক শক্তি হচ্ছে কোষের রাসায়নিক শক্তির একটি রূপ। আর কোষের শক্তির উৎস হলো এখানে ব্যবহৃত রাসায়নিক পদার্থ, অর্থাৎ দস্তা, অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। তাহলে বলা যায় যে ওই সকল রাসায়নিক পদার্থের সঞ্চিত শক্তি রূপান্তরিত হয়ে আলোক শক্তি উৎপন্ন করেছে, অর্থাৎ এখানে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তড়িৎ বিশ্লেষ্য: যেসব পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহনের সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায়, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন এই চিত্রে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়েছে। এছাড়াও কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, পানি, ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তড়িৎ অবিশ্লেষ্য: যেসব পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, ফলে রাসায়নিক বিক্রিয়াও করে না, তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। যেমন চিনি, গ্লুকোজ ইত্যাদি। তড়িৎ বিশ্লেষণ: গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় উক্ত তড়িৎ বিশ্লেষ্যের যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। যেমন গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে অ্যানোডে ক্লোরিন গ্যাস আর ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হওয়ায় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশল: একটি কাঁচ বা চীনামাটির পাত্রে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়। সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন চলাচল করতে পারে। একইভাবে দ্রবণে পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সাইল আয়ন উৎপন্ন করে। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুইটি জিঙ্ক দণ্ড প্রবেশ করানো হয়। দণ্ড দুইটির একটিকে ব্যাটারির ধনাত্মক প্রান্তে, অপরটিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইড আয়নকে আকর্ষণ করবে। ক্লোরাইড আয়ন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। অন্যদিকে সোডিয়াম আয়ন ও হাইড্রোজেন আয়ন ক্যাথোডের দিকে অগ্রসর হয়। বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রোজেন আয়ন ক্যাথোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ও দ্রবণে সোডিয়াম আয়ন ও হাইড্রোক্সিল আয়ন থেকে যায়। সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে অ্যানোডে ক্লোরিন গ্যাস ও
ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যায়। তাহলে অধ্যায় ৮ রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি আমি এখানে শেষ করছি। জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি এই অধ্যায়টি। জীবের শ্রেণীবিন্যাস বলতে আমরা কি বুঝি? নানা ধরনের জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে জীবগত বৈচিত্র্য দেখা যায়। বিচিত্র এই জীবজগৎকে ৬টি রাজ্যে ভাগ করা হয়েছে: প্রাণী, উদ্ভিদ, ছত্রাক, প্রোটিস্টা, ইউব্যাকটেরিয়া এবং আর্কিব্যাকটেরিয়া। প্রাণী, প্রাণীরা বহুকোষী হয়, ইউক্যারিওটিক হয়, চলতে সক্ষম, পরভোজী আর যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। উদ্ভিদ, উদ্ভিদ বহুকোষী হয়, ইউক্যারিওটিক এবং স্বভোজী। ছত্রাক, ছত্রাকও বহুকোষী হয়, ইউক্যারিওটিক এবং পরভোজী। প্রোটিস্টা এককোষী, ইউক্যারিওটিক এবং পরভোজী হয়। ইউব্যাকটেরিয়া এককোষী হয়, পরভোজী এবং অ্যামাইটোসিস প্রক্রিয়ায় যৌন প্রজনন করে। আর্কিব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক, এককোষী এবং আদি ব্যাকটেরিয়া। উদ্ভিদ জগতে শ্রেণীবিন্যাসের ভিত্তি। ইংরেজ উদ্ভিদ বিজ্ঞানী জর্জ বেনথাম এবং স্যার জোসেফ ডাল্টন হুকার উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রস্তাব করেছিলেন। তারা সমস্ত উদ্ভিদ জগৎকে অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ এই দুটি উপজগতে ভাগ করেন। অপুষ্পক উদ্ভিদ, এসব উদ্ভিদে কখনো ফুল হয় না, রেণু বা স্পোরের দ্বারা বংশবৃদ্ধি করে। আর সপুষ্পক উদ্ভিদ হলো ফুল এবং বীজ হয়, বীজের মাধ্যমে এরা বংশ বিস্তার করে। এখন চলো আমরা একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে এই সবগুলো তথ্য দেখে নেই। উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি। আমাদের চারপাশে কিছু কিছু প্রজাতির উদ্ভিদ দেখা যায় যাদের জীবনকাল ১ বছর, আবার বহু বর্ষজীবী উদ্ভিদও দেখা যায়। অনেক উদ্ভিদ ফুল ধারণ করে, আবার অনেক উদ্ভিদ ফুলহীন। আকার, আকৃতি, খাদ্য প্রস্তুত ও গ্রহণেও উদ্ভিদের নানান ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এই কারণে জর্জ বেনথাম এবং স্যার জোসেফ ডাল্টন হুকার নামক দুইজন ইংরেজ উদ্ভিদ বিজ্ঞানী উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রস্তাব করেছিলেন। তাদের ল্যাটিন ভাষায় রচিত এবং ৩ খণ্ডে প্রকাশিত জেনেরা প্ল্যান্টারাম নামক বইতে প্রথম উদ্ভিদের এই প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রকাশিত হয়েছিল। তারা সমস্ত উদ্ভিদ জগৎকে অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ এই দুটি উপজগতে ভাগ করেন। অপুষ্পক উদ্ভিদ, যে সকল উদ্ভিদে কখনো ফুল হয় না তারাই অপুষ্পক উদ্ভিদ। রেণু বা স্পোরের মাধ্যমে এদের বংশবৃদ্ধি হয়ে থাকে। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে অপুষ্পক উদ্ভিদকে আবার ৩টি ভাগে ভাগ করা হয়েছে: সমাঙ্গ বর্গ, মস বর্গ এবং ফার্ন বর্গ। সমাঙ্গ বর্গ, যে সকল উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না সেই সকল উদ্ভিদকে এই বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন স্পাইরোগাইরা। সমাঙ্গবর্গ উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় ১,১০,০০০। এদের কোনো পরিবহন তন্ত্র নেই। জননাঙ্গ সাধারণত এককোষী। মসবর্গ, মসবর্গীয় উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় ২৩,০০০। এই বর্গের উদ্ভিদেরা নরম কাণ্ড ও পাতা বিশিষ্ট হয়ে থাকে। এদের দেহে মূলের পরিবর্তে রাইজোয়েট নামক মূলরোমের মতো ফিলামেন্ট থাকে এবং এর মাধ্যমেই এরা মাটি থেকে প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ শোষণ করে থাকে। এদের দেহে কোনো পরিবহন তন্ত্র দেখা যায় না। ফার্নবর্গ, ফার্নবর্গীয় উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা ১০,০০০। ফার্নবর্গীয় উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। এদের দেহে পরিবহন তন্ত্র রয়েছে। সপুষ্পক উদ্ভিদ, যে সকল উদ্ভিদের ফুল এবং বীজ হয় তারাই এই উপজগতের অন্তর্ভুক্ত। বীজের মাধ্যমেই এরা বংশবিস্তার করে থাকে, যেমন পাইন, আম, জাম, কাঁঠাল ইত্যাদি বীজযুক্ত উদ্ভিদ। এই উপজগৎ ২ ভাগে বিভক্ত: নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ, এই বিভাগের উদ্ভিদের ফুলের স্ত্রীস্তবকে গর্ভাশয় থাকে না, তাই এদের ফল তৈরি হয় না। গর্ভাশয় না থাকায় বীজ নগ্ন অবস্থায় থাকে, যার ফলে এদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে।
সাইকাস, পাইনাস প্রভৃতি নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ। আবৃতবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় আছে, তাই ফল তৈরি হয় এবং বীজ ফলের ভেতরে আবৃত থাকে। বীজে বীজপত্রের উপর ভিত্তি করে এই বিভাগকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ। যে সকল উদ্ভিদের বীজে একটি বীজপত্র থাকে সেগুলোকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয়। পৃথিবীতে প্রায় 18,000 একবীজপত্রী উদ্ভিদের প্রজাতি রয়েছে। ধান, গম, কলা, কচু, নারিকেল ইত্যাদি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। এদের মূল হয় গুচ্ছমূল জাতীয়। পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে। কাণ্ডে পরিবহন টিস্যুগুচ্ছ ক্যাম্বিয়ামবিহীন ও বিক্ষিপ্তভাবে সাজানো। দ্বিবীজপত্রী উদ্ভিদ। যে সকল উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে সেগুলোকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। পৃথিবীতে প্রায় 80,000 দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রজাতি রয়েছে। কাঁঠাল, লিচু, রাই, সরিষা, ধুতুরা ইত্যাদি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা সাধারণত জালিকা শিরাবিন্যাসযুক্ত হয়ে থাকে। একটি প্রধান মূল থেকে শাখা প্রশাখা মূল বের হয়ে মূলতন্ত্র গঠন করে। এই সকল উদ্ভিদের কাণ্ডে পরিবহন টিস্যুগুচ্ছ ক্যাম্বিয়াম যুক্ত ও বৃত্তাকারে সাজানো। ফুলের পাপড়ির উপস্থিতি, অনুপস্থিতি এবং সংযুক্তির উপর ভিত্তি করে এই শ্রেণীকে আবার তিনটি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে: বিযুক্ত দল উদ্ভিদ, যুক্ত দল উদ্ভিদ ও দলহীন উদ্ভিদ। বিযুক্ত দল উদ্ভিদ। এই জাতীয় উদ্ভিদের ফুলের পাপড়ি পৃথক বা সংযুক্ত থাকে না, যেমন সরিষা। যুক্ত দল উদ্ভিদ। এই জাতীয় উদ্ভিদের ফুলের পাপড়ি পরস্পর যুক্ত অবস্থায় থাকে, যেমন ধুতুরা। দলহীন উদ্ভিদ। এই সকল উদ্ভিদের ফুলের পাপড়ি দেখা যায় না, যেমন কাঁঠাল। এবার চলো উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসের সম্পূর্ণ ছকটি দেখে নিই। এখানে উল্লেখ্য যে আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে উদ্ভিদের জৈব রাসায়নিক গঠন সম্পর্কে আরো স্পষ্ট ধারণা হওয়ার কারণে জেনেটিক্স এবং বিবর্তনের সঙ্গে সমন্বয় করে উদ্ভিদের নতুন ধরনের শ্রেণীবিন্যাস করার কাজ শুরু হয়েছে। প্রাণীর শ্রেণীবিন্যাস বিষয়ক বৈশিষ্ট্য। সুইডিশ প্রকৃত বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1707 থেকে 1798 সালে বিজ্ঞান ভিত্তিক ও সুসংবদ্ধ উপায়ে প্রাণীদের সর্বপ্রথম শ্রেণীবিন্যাস করেন। তিনি দ্বিপদ নামকরণের প্রবর্তক। যে সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয় তাকেই প্রাণীর শ্রেণীবিন্যাস বিষয়ক বৈশিষ্ট্য বলে। কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হলো কোষের বিন্যাস, দেহের প্রতিসাম্য, দেহগহ্বর বা সিলোম, দেহখণ্ডের উপস্থিতি, কঙ্কালতন্ত্রের ধরন। এই সবগুলো বৈশিষ্ট্যের উপর মেধাবী সুপারনোভা অ্যাপে একটি অ্যানিমেশন ভিডিও আছে। ভিডিওটি দেখলেই টপিকগুলো ভালো মতো বুঝতে পারবে। এখন আমরা দেখব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। বিভিন্ন বৈশিষ্ট্য বিবেচনায় অ্যানিমেলিয়া রাজ্যের সকল প্রাণীদের 9টি মূল পর্বে ভাগ করা হয়েছে। এই 9টি পর্বের প্রথম 8টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা সাধারণত মেরুদণ্ডী। এখন আমরা এই 9টি প্রাণীর অ্যানিমেশন ভিডিও দেখব। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অনুযায়ী অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীরা 9টি প্রধান পর্বে বিভক্ত। প্রথম 8টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী আর শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। এখানে সংক্ষেপে কিছু পর্বের প্রাণীদের নিয়ে আলোচনা করা হয়েছে। পর্ব 1, পরিফেরা। পরিফেরা পর্বের প্রাণীরা প্রাণীজগতের সবচেয়ে সরল এবং প্রাচীন সদস্য। এদের মধ্যে স্পঞ্জ সবচেয়ে পরিচিত। এই প্রাণীরা প্রধানত সমুদ্রের পরিবেশে বাস করে, যদিও কিছু মিঠা পানির উৎসও দেখা যায়। এদের গঠন যদিও বহুকোষী, তবে তা খুবই সরল। পোরাস শব্দের অর্থ ছিদ্র এবং ফেরি শব্দের অর্থ বহন করা। এই দুইটি শব্দ মিলিয়ে পরিফেরা নামের উৎপত্তি হয়েছে। এদের দেহে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র রয়েছে, যেগুলোকে অস্ট্রিয়া বলা হয়, যেগুলোর মাধ্যমে পানি প্রবাহিত হয়। এই পানি খাদ্য ও অক্সিজেন গ্রহণে এবং দেহের বর্জ্য বের করার কাজে ব্যবহৃত হয়। দেহের ভেতরে কোয়ানোসাইট নামে কোষ থাকে, যা ফ্লাজেলা নামক অঙ্গের সাহায্যে পানির প্রবাহ তৈরি করে এবং খাদ্য গ্রহণ করে। এই পর্বের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে গঠন ও কোষের বিন্যাস।
বহুকোষী হলেও কোষগুলো সুবিন্যস্ত নয়, তাই এদের সুনির্দিষ্ট টিস্যু কিংবা অঙ্গ নেই। তাই এই পর্বের প্রাণীদের বিপাকীয় কাজ সম্পন্ন হয় কোষীয় পর্যায়ে। দেহের প্রতিসাম্য অপ্রতিসম। দেহগহ্বর এদের থাকে না। দেহখণ্ডের উপস্থিতিও নেই। কঙ্কালতন্ত্রের ধরন অন্তঃকঙ্কাল রয়েছে। পর্ব ২ নিডারিয়া। নিডারিয়া পর্বের প্রাণীরা পরিফেরা পর্বের তুলনায় অপেক্ষাকৃত জটিল। এদের কোষসমূহ টিস্যু বা কলা গঠন করে এবং নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সক্ষম, তবে কোনো সুনির্দিষ্ট অঙ্গ নেই। এদের দেহে সিলেন্টেরন নামে একটি গহ্বর থাকে, যেখানে খাদ্য পরিপাক ও পরিবহন হয়, যদিও এটি সিলোম নয়। সিলেন্টেরনের ভেতরে কোনো পরিপাক অঙ্গ নেই, বরং গহ্বরের প্রাচীরের কোষের মাধ্যমে পুষ্টি শোষিত হয়। এদের দেহে একটি মাত্র মুখ ছিদ্র থাকে, তবে বায়ুপথ থাকে না। মুখের আশেপাশে টেন্টাকল বা শুঁড় থাকে, যা শিকার ধরতে সাহায্য করে। এই পর্বের মূল বৈশিষ্ট্যসমূহ হল গঠন ও কোষের বিন্যাস। একাধিক কোষের সমন্বয়ে টিস্যু গঠিত হলেও সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কোনো নির্দিষ্ট অঙ্গ নেই। দেহের প্রতিসাম্য অরীয় প্রতিসাম্য। দেহগহ্বর এদেরও থাকে না। দেহখণ্ডের উপস্থিতি নেই। কঙ্কালতন্ত্রের ধরন। এদের হাড়ের তৈরি দৃঢ় কঙ্কালতন্ত্র নেই, তবে সিলেন্টেরন নামক গহ্বরটি পানিতে পূর্ণ থাকে, যা দেহকে দৃঢ়তা দেয়। পর্ব ৩ প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী, যাদের নামটি গ্রিক প্ল্যাটি এবং হেলমিনথেস থেকে এসেছে। এদের মধ্যে চ্যাপ্টা বা ফিতাকৃমি সবচেয়ে পরিচিত। মেরুদণ্ডী প্রাণীদের তুলনায় এদের গঠন অনেক সরল হলেও পরিফেরা এবং অ্যানিলিডা পর্বের তুলনায় কিছুটা জটিল। এই পর্বের প্রাণীরা প্রায়শই পরজীবী হিসেবে বিভিন্ন প্রাণীর দেহে বাস করে, তবে কিছু স্বাধীনভাবে জলাশয় বা স্যাঁতসেঁতে পরিবেশে থাকে। এদের দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে 20 মিটার পর্যন্ত হতে পারে। এই পর্বের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে গঠন ও কোষের বিন্যাস। নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে চলাচল ও রেচনের জন্য কিছু তন্ত্র গঠিত হয়েছে, কিন্তু শ্বসনতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিপাক তন্ত্র নেই। দেহের প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়। দেহ গহ্বর নেই। দেহখণ্ডের উপস্থিতি নেই। কঙ্কালতন্ত্রের ধরন নেই। পর্ব ৪ নেমাটোডা। গ্রিক নেমা শব্দের অর্থ সুতা। নেমাটোডা পর্বের প্রাণীরা নলাকার, সরু ও লম্বা হয়ে থাকে। এদের গঠন স্থায়িত্ব পায় দেহের ভেতরের পানিপূর্ণ গহ্বরের কারণে, যা কঙ্কালতন্ত্রের মতো কাজ করে। এদের সরল শাখাহীন পরিপাকনালী মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। অনেক নেমাটোডা পরজীবী, যেমন হুকওয়ার্ম এই পর্বের এক ধরনের প্রাণী, যা মানুষের অন্ত্রে থাকে। তাদের দেহ কিউটিকল দ্বারা আবৃত, যা পাচক রসের ক্ষতি থেকে রক্ষা করে। কিছু নেমাটোডা স্বাধীনভাবে মিঠা পানিতে বাস করে এবং এদের দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে 7 মিটার পর্যন্ত বিস্তৃত। এই পর্বের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে গঠন ও কোষের বিন্যাস। এদের গঠন সরল, তবে মুখ ও পায়ুপথ সহ পূর্ণাঙ্গ পরিপাক তন্ত্র রয়েছে। এদের শারীরবৃত্তীয় কাজগুলো যেমন পরিপাক, রেচন ও চলনতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়, তবে ফিতাকৃমির মতো এদের শ্বসনতন্ত্র ও বন্ধ সংবহনতন্ত্র নেই। দেহের প্রতিসাম্য। এদের মধ্যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়। দেহ গহ্বর। সুগঠিত সিলোম বা দেহ গহ্বর না থাকলেও এদের সিউডোসিলোম রয়েছে, যেখানে পরিপাকতন্ত্র অবস্থিত। দেহখণ্ডের উপস্থিতি। এদের দেহখণ্ড নেই। কঙ্কালতন্ত্রের ধরন। এদের দেহে হাড়ের তৈরি কঙ্কালতন্ত্র নেই, তবে দেহ গহ্বরের অভ্যন্তরে পানির উপস্থিতি দেহকে দৃঢ়তা প্রদান করে। পর্ব ৫ অ্যানিলিডা। কেঁচো বা যোগ সম্পর্কে কখনো গভীরভাবে ভেবে দেখেছ? এই প্রাণীদের শরীর অসংখ্য খণ্ডে বিভক্ত, যেন বহু ক্ষুদ্র ক্ষুদ্র আংটি একসাথে জোড়া দেওয়া। এই কারণেই এই শ্রেণীর নাম অ্যানিলিডা, যা ল্যাটিন শব্দ অ্যানালাস থেকে এসেছে, যার অর্থ আংটি। অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ সাধারণত লম্বা নলাকৃতির এবং তাদের শরীরে চুলের মতো শক্ত লোম থাকে, যা তাদের চলাচলে সাহায্য করে। এই পর্বের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো গঠন ও কোষের বিন্যাস। একাধিক অঙ্গের সমন্বয়ে তৈরি হয় তন্ত্র, যা শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। দেহের প্রতিসাম্য।
দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেহগহ্বর, দেহগহ্বর বিদ্যমান। দেহখণ্ড, দেহখণ্ডের উপস্থিতি আছে। কঙ্কালতন্ত্র, হাড়ের তৈরি দৃঢ় কঙ্কাল নেই, তবে দেহের অভ্যন্তরে তরলে পূর্ণ গহ্বর থাকে, যা দেহকে দৃঢ়তা দেয়। অন্যান্য বৈশিষ্ট্য: স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র ও সংবহনতন্ত্র বিদ্যমান। পর্ব 6, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা শব্দটি এসেছে গ্রিক ভাষার আর্থ্রো এবং পোডোস থেকে, যা বোঝায় এই পর্বের প্রাণীদের সন্ধিযুক্ত পা থাকে। আর্থ্রোপোডা প্রাণীজগতের সবচেয়ে বৃহৎ পর্ব। বর্তমানে পৃথিবীতে শনাক্তকৃত বিভিন্ন জীবের প্রজাতির মধ্যে অধিকাংশই এই পর্বের, যা 12 লক্ষেরও বেশি। এই পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের মধ্যে সকল কীটপতঙ্গ যেমন তেলাপোকা, ফড়িং, অ্যারাকোনিড যেমন মাকড়সা, বিছা এবং ক্রাস্টেশিয়ান যেমন কাঁকড়া, চিংড়ি রয়েছে। এই পর্বের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো গঠন ও কোষের বিন্যাস। একাধিক অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয়, যা শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। দেহের প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেহগহ্বর, দেহে একটি গহ্বর থাকে, যা অনেক ক্ষেত্রে দেহগহ্বর রক্তে পূর্ণ হয়। দেহখণ্ড, দেহটি কয়েকটি বিশেষ খণ্ডে বিভক্ত থাকে। কঙ্কালতন্ত্রের ধরন, কাইটিন দিয়ে তৈরি বহির্কঙ্কাল বা খোলস রয়েছে। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই কঙ্কালের বৃদ্ধি ঘটে না। অন্যান্য বৈশিষ্ট্য: এদের স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র এবং সংবহনতন্ত্র রয়েছে। এদের অ্যান্টেনা ও চোখ রয়েছে এবং অনেক সময় পুঞ্জাক্ষী থাকে। পর্ব 7, মলাস্কা। মলাস্কা নামটি এসেছে ল্যাটিন শব্দ মলাস্কাস থেকে, যার অর্থ নরম। দেহের নরম প্রকৃতির জন্য তাদের এই নামকরণ। পরিচিত মলাস্কা প্রাণীদের মধ্যে শামুক, ঝিনুক এবং অক্টোপাস অন্তর্ভুক্ত। এদের দেহ নরম ও মাংসল এবং প্রশস্ত মাংসল পা থাকে। এদের দেহ ম্যান্টেল নামে পেশিযুক্ত আবরণে আবৃত থাকে। আর্থ্রোপোডার পর মোলাস্কা দ্বিতীয় বৃহত্তম পর্ব, যেখানে 1 লাখেরও বেশি প্রজাতি চিহ্নিত হয়েছে। মোলাস্কা প্রাণী মূলত নিশাচার এবং পৃথিবীর প্রায় সকল মিঠা ও লোনা পানির পরিবেশে পাওয়া যায়, তবে কিছু স্থলচর প্রজাতিও আছে। এই পর্বের প্রাণীরা বিভিন্ন আকৃতি ও রঙের হয়ে থাকে। অতি ক্ষুদ্র শামুক থেকে শুরু করে স্কুইড পর্যন্ত অন্তর্ভুক্ত। মোলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলো হলো গঠন ও কোষের বিন্যাস। একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র গঠিত হয়, যা শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। দেহের প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেহগহ্বর, সুগঠিত দেহগহ্বর বিদ্যমান। দেহখণ্ড, দেহখণ্ডের উপস্থিতি নেই। কঙ্কালতন্ত্র, অনেকের বাহ্যিক কঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি, যেমন ঝিনুক ও শামুকের খোলস, যা নরম দেহকে সুরক্ষা দেয়। তবে অক্টোপাস ও স্কুইডের মতো কিছু প্রাণীর বাহ্যিক কঙ্কাল নেই। অন্যান্য বৈশিষ্ট্য: এদের সুস্পষ্ট মস্তিষ্ক, সুগঠিত স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র ও সংবহনতন্ত্র রয়েছে। বিশেষ করে স্কুইড ও অক্টোপাসের স্নায়ুতন্ত্র অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে উন্নত। পর্ব 8, অ্যাকাইনোডার্মাটা। এই পর্বের প্রাণীদের নাম থেকেই তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। গ্রিক শব্দ অ্যাকাইনোস, যার অর্থ কাটা, এবং ডার্মা অর্থ ত্বক, যা থেকে আমরা বুঝতে পারি এই প্রাণীদের দেহ ত্বক কাটা দিয়ে আবৃত। অ্যাকাইনোডার্মাটা পর্বের সকল প্রাণী প্রধানত সামুদ্রিক পরিবেশে বাস করে এবং এদের আলাদা মাথা নেই। এই পর্বের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা অরীয় প্রতিসাম্য। এছাড়া এদের দেহে একটি সুগঠিত পানি সংবহন তন্ত্র রয়েছে, যা শ্বাস, খাদ্য গ্রহণ ও রেচনের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। এদের শরীরে রয়েছে পেশিবহুল নলাকৃতির পা, যেগুলো পানির চাপের পরিবর্তনের মাধ্যমে সংকুচিত ও প্রসারিত হয়ে চলাচল করে। অ্যাকাইনোডার্মাটা পর্বের মধ্যে স্টারফিশ, সি অর্চিন এবং সি কিউকাম্বার অন্তর্ভুক্ত। যদিও এই প্রাণীরা দেখতে ভিন্ন, তবে কর্ডাটা পর্বের সঙ্গে তাদের বৈশিষ্ট্যের অনেক মিল রয়েছে। এই পর্বের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো গঠন ও কোষের বিন্যাস। একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়। দেহের প্রতিসাম্য, ভ্রূণ অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, পূর্ণবয়স্ক অবস্থায় অরীয় প্রতিসাম্য। দেহগহ্বর, সুগঠিত দেহগহ্বর থাকে।
দেহখণ্ডের উপস্থিতি, দেহখণ্ড নেই। কঙ্কালতন্ত্রের ধরন, দেহের অভ্যন্তরে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি অন্তঃকঙ্কাল থাকে। অন্যান্য বৈশিষ্ট্য, সুগঠিত পানি সংবহন তন্ত্র রয়েছে যা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সহায়তা করে। এদের অনেক প্রাণীর দেহের নির্দিষ্ট অঙ্গ ক্ষয়প্রাপ্ত হলে তা পুনর্গঠন করার ক্ষমতা আছে। প্রাণীজগতের শ্রেণীবিন্যাস পর্ব 9, করডাটা। প্রাণীজগতের সকল পর্বের মধ্যে এই করডাটা পর্বের সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত, কারণ মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণী এই পর্বের অংশ। তবে করডাটা পর্বের সব প্রাণী মেরুদণ্ডী না। করডাটা শব্দের মানে হলো রজ্জু বা নালী। এই পর্বের প্রাণীদের পিঠ বরাবর লম্বালম্বী নটকর নামে একটি দণ্ডাকৃতির নালী থাকে, যা দেহের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই নটকর্ড শক্ত মেরুদণ্ডে পরিণত হয়, আর উপরের দিকে নার্ভকট নামে ফাঁপা নালীটি মস্তিষ্ক গঠনে ভূমিকা রাখে। এছাড়াও করডাটা পর্বের প্রাণীদের দেহে লেজ এবং গলবিলের পাশে ফুলকারন্ধ্র থাকে। যদিও এগুলো অনেক প্রাণীর পূর্ণাঙ্গ অবস্থায় দেখা যায় না, মানুষ সহ করডাটা প্রাণীদের ভ্রূণ অবস্থায় এগুলো দেখা যায়, কিন্তু পরবর্তীতে মানুষের ক্ষেত্রে ফুলকারন্ধ্র কানের অংশ ও টনসিলে পরিণত হয় এবং লেজটি লুপ্ত হয়ে যায়। অন্যদিকে মাছের ক্ষেত্রে ফুলকারন্ধ্র ফুলকায় পরিণত হয়। করডাটা পর্বের মূল বৈশিষ্ট্যগুলো হলো গঠন ও কোষের বিন্যাস। একাধিক অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠন হয়, যা জটিল শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। দেহের প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দেহগহ্বর, সুগঠিত দেহগহ্বর থাকে। দেহখণ্ডের উপস্থিতি, দেহখণ্ড বিদ্যমান। কঙ্কালতন্ত্র, অন্তঃকঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। অন্যান্য বৈশিষ্ট্য, সুগঠিত পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র ও সংবহনতন্ত্র থাকে। জীবনের কোনো পর্যায়ে লেজ ও ফুলকা গ্রন্থি উপস্থিত। করডাটা পর্বকে আবার 3টি গুরুত্বপূর্ণ উপপর্বে ভাগ করা যায়: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা উপপর্বের সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত। এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। এদের মূল বৈশিষ্ট্য হলো এদের সুনির্দিষ্ট মস্তক থাকে, স্নায়ুরজ্জুর উন্নত রূপ হিসেবে স্পাইনাল কর্ড গঠিত হয় এবং স্পাইনাল কর্ডের সুরক্ষা দানের জন্য দৃঢ় মেরুদণ্ড থাকে। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রাণীদের এই 7টি শ্রেণী সম্পর্কে বলা হয়েছে। শ্রেণীগুলো হলো চোয়ালবিহীন মাছ, অস্থিযুক্ত মাছ, কোমলাস্থিযুক্ত মাছ, উভচর প্রাণী, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। স্তন্যপায়ী কারা তোমরা ঠিক জানো। যেসব প্রাণী মায়ের দুধ পান করে আর এভাবেই জীবন ধারণ করে তাদের সাধারণ অর্থে স্তন্যপায়ী বলে। এরা সন্তান প্রসব করে, অর্থাৎ সন্তানকে দুধ পান করে, এরা কিন্তু ডিম পারে না। স্তন্যপায়ী বা ম্যামল শব্দটা এসেছে ম্যামারি গ্ল্যান্ডস অর্থাৎ স্তন গ্রন্থি থেকে। স্তন্যপায়ীদের মধ্যে তৃণভোজী, মাংসাশী, সর্বভুক ধরনের প্রাণী ধরেছে। প্রায় সকল স্তন্যপায়ীর মুখে দাঁত থাকে। এই দাঁতের ধরন দেখেই প্রাণীরা খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা করে। কীটপতঙ্গ, প্রায় 40 থেকে 45 কোটি বছর আগে পৃথিবীতে কীটপতঙ্গের আগমন ঘটে। এরপর বড় একটা সময় জুড়ে পৃথিবীর প্রায় সব পরিবেশেই এদের আধিপত্য ছিল। কীটপতঙ্গের দেহ 3টি অংশে বিভক্ত: মাথা, বক্ষদেশ এবং উদর। কাইটিন দ্বারা গঠিত শক্ত বহিঃকঙ্কালে এদের দেহ আবৃত। কীটপতঙ্গ নিয়ে মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে অ্যানিমেশন ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে। প্রাণী জগতে মানুষের অবস্থান। জীববিজ্ঞানীরা জীবজগৎকে বিভিন্ন প্রজাতিতে শ্রেণীবদ্ধ করেছেন। যেসব প্রাণী নিজেদের মধ্যে যৌন মিলনের মাধ্যমে এমন উত্তরসূরির জন্ম দিতে পারে যারা প্রজনন করতে পারে, তাদেরকে এই প্রজাতির অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের পদ্ধতি অনুসরণ করে জীববিজ্ঞানীরা প্রতিটি জীবকে একটি দ্বিপদী ল্যাটিন নাম দিয়েছেন। যেমন সিংহের বৈজ্ঞানিক নাম হলো প্যানথেরা লিও। এখানে প্যানথেরা আর লিও যথাক্রমে গণ আর প্রজাতিকে নির্দেশ করে। এখন দেখি মানুষের শ্রেণীবিন্যাস। আমরা জানি মানুষকে হোমো সেপিয়েন্স বলা হয়। এখানে হোমো গণের নাম এবং সেপিয়েন্স হলো প্রজাতির নাম। মানুষের শ্রেণীবিন্যাস:
পর্ব কর্ডাটা, উপপর্ব ভার্টিব্রাটা, শ্রেণী ম্যামালিয়া, বর্গ প্রাইমেট, গোত্র হোমিনিডাই, গণ হোমো আর প্রজাতি হলো সেপিয়েন্স। তাহলে এই অধ্যায়টি এখানেই শেষ করছি।